হ্যালো সুপার হিরো লাভার্স, কখনো কি ভেবে দেখেছেন তিনজন আলাদা আলাদা পিটার পার্কার, কিন্তু তিনজনে হচ্ছে স্পাইডারম্যান? তাহলে এদের মধ্যে বেস্ট স্পাইডারম্যান কে? কার স্পাইডারম্যান একেবারে কমিক অ্যাকুরেট, বাকি সবচেয়ে বেশি ইমোশনাল ক্যারেক্টার আর্ক নিয়েছে, কিংবা এমসিএ টম হল্যান্ড কি সত্যি সত্যি স্পাইডারম্যান নামের যোগ্য? তাই আজকের এই ভিডিওতে আমি ব্রেকডাউন করব টবি ম্যাগুয়ার, অ্যান্ড্রু গারফিল্ড আর টম হল্যান্ডের স্পাইডারম্যানের ভার্সনগুলোকে নিয়ে, যাতে তাদের মধ্যে মিল অমিল আর তাদের পেছনের কমিক্স কাহিনীগুলো জানতে পারি। তো এই সব কিছু ডিটেলসে জানতে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। 2002 থেকে 2007 পর্যন্ত স্যাম রাইমের স্পাইডারম্যান ট্রিলজিতে টবি ম্যাগুয়ার তুলে ধরে এমন একজন পিটার পার্কারকে যে সত্যি একজন সাধারণ ছেলে, যার গল্প ছিল একেবারে গ্রাউন্ডেড। আর এর সাথে যদি কমিক্সের মিল খুঁজি, তো স্ট্যানলি আর স্টিভ ডিটকর 1962 সালে যে স্পাইডারম্যান বানিয়েছিল সেটা প্রায় হুবহু এই টবির মতোই। সে ছিল সোশ্যাল অ্যাকওয়ার্ড, নার্ডি, সাই আর নিজেকে নিয়ে কনফিডেন্ট না। আর থাকলো টবি ভার্সনের ইউনিক ট্র্যাজেডি, তো আঙ্কেল বেনের মৃত্যু, এরপর এমজি এর প্রতি তার ভালোবাসা আর আত্মত্যাগ, এগুলো টবিকে এক নিঃসঙ্গ হিরো করে তোলে। নেক্সট স্পাইডারম্যান 2 তে রেসপন্সিবিলিটির ভারে সে ভেঙে পড়ে, তারপর আবার উঠে দাঁড়ায়, আর এটাই পিওর কমিক বুক স্টোরি টেলিং। স্যাম রাইমির ডিরেকশন আর টবির এক্সপ্রেশন টবিকে বানিয়ে ফেলে মানসিকভাবে ভাঙা কিন্তু দায়িত্ববান স্পাইডারম্যানের প্রতীক। 2002 সালের স্পাইডারম্যান 1 মুভিটির সাথে যদি কমিক্স রেফারেন্স দেখি, তো 1962 অ্যামেজিং ফ্যান্টাসি 15 নম্বর ইস্যুতে দেখা যায় পিটার পার্কার কিভাবে স্পাইডার বাইটে সুপার পাওয়ার পেয়েছিল, আর আঙ্কেল বেনের মৃত্যুর পর সে স্পাইডারম্যান হয়ে ওঠে। আর এই কাহিনী পুরোপুরি ব্যবহার করা হয়েছে। শুধু কমিক্সে ওয়েব শুটার থেকে ওয়েব বেরোতো, আর মুভিতে সেটা ছিল অর্গানিক। নেক্সট 2004 সালে স্পাইডারম্যান 2 এর কমিক্স রেফারেন্স যদি দেখি, তাহলে দ্য অ্যামেজিং স্পাইডারম্যানের 50 নম্বর থেকে 100 নম্বর ইস্যুতে দেখা যায় পিটার একসময় গিয়ে হেরে যায় আর স্পাইডারম্যান হওয়া ছেড়ে দেয়, আর তারপরে সে পরে ফিরে আসে। ডক্টর অক্টোপাসের কাহিনী কমিক্সে দ্য অ্যামেজিং স্পাইডারম্যানের 3 নম্বর ইস্যু থেকে শুরু হয়ে যায়। শুধু মুভিতে ডক অককে বেশি ট্র্যাজিক আর সে মেশিনের কন্ট্রোলে চলে যায় এরকম দেখিয়েছে, কিন্তু কমিকে সে ছিল একেবারে ভিলেন। আর স্পাইডারম্যান 3 মুভির কমিক্স রেফারেন্স নেওয়া হয় দ্য এলিয়ান কস্টিউম সাগা থেকে, মানে অ্যামেজিং স্পাইডারম্যানের 252 থেকে 263 নম্বর ইস্যু থেকে। আর দ্য অ্যামেজিং স্পাইডারম্যানের 300 নম্বর ইস্যুতে দেখা যায় ভেনমকে আসতে, সাথে হ্যারি অসবর্নের গবলিন হওয়া দ্য স্পেকটাকুলার স্পাইডারম্যান থেকে নেওয়া। শুধু পরিবর্তন, ভেনমের কাহিনী অনেকটা ছোট করে দেখানো হয় মুভিতে, আর স্যান্ডম্যানকে যুক্ত করা হয় বেনের মৃত্যুর সাথে, যেটা কিন্তু কমিকে ছিল না। ওকে, এবার আমাদের কুল বাট ব্রোকেন স্পাইডারম্যানকে দেখে নি। তো 2012 সালে আমরা পাই অ্যান্ড্রু গারফিল্ডের দ্য অ্যামেজিং স্পাইডারম্যান, একজন কুল আর সার্কাস্টিক পিটার পার্কার। এর সাথে কমিক্সের মিলগুলো যদি বলি, তো এখানে ওয়েব শুটার সে নিজে বানায় যা একেবারে কমিক অ্যাকুরেট। গ্ওয়েন স্টেসির সঙ্গে প্রেম ও গ্ওয়েনের ট্র্যাজিক মৃত্যু, এগুলো পুরোপুরি দ্য নাইট গ্ওয়েন স্টেসি ডাইড দ্য অ্যামেজিং স্পাইডারম্যানের 121 নম্বর ইস্যু থেকে নেওয়া। আর অ্যান্ড্রুর ইমোশনাল দিক দেখলে বাবা মাকে হারানোর ক্ষত, আঙ্কেল বেনের মৃত্যু এবং গ্ওয়েনের মৃত্যু, এই তিনটি ধাক্কা পিটারকে করে তোলে এক পরিপূর্ণ ট্র্যাজিক হিরো। অ্যামেজিং স্পাইডারম্যান 2 এর শেষে ডোন্ট গিভ আপ ভাইব, যেটা ছিল পিওর পিটার পার্কার স্পিরিট। শুধু পার্থক্য, এই ভার্সনে পিটার একটু বেশি কুল, স্কেটবোর্ডিং, অ্যাটিটিউড ইত্যাদি কিছুটা আলাদা কমিক্সের নার্ডিন নেচার থেকে। কিছু প্লট, যেমন পিটারের বাবা যে গভর্নমেন্ট কনস্পিরেসির মধ্যে পড়ে, মানে সেই অর্সকর্পের স্টোরি, যেটা ক্লাসিক কমিক্স থেকে অনেক আলাদা। আর সিনেমেটিক টাচ দেখলে ওয়েব সুইং সিকোয়েন্স যেগুলো ছিল আর স্যুট ডিজাইন, এগুলোর জন্য সে ছিল সবচেয়ে ভিজুয়ালি রিয়ালিস্টিক স্পাইডারম্যান। দ্য অ্যামেজিং স্পাইডারম্যানের কমিক রেফারেন্স দেখলে দ্য অ্যামেজিং স্পাইডারম্যান ইস্যু 1 থেকে 6 নম্বর ইস্যুতে লিজার্ডের গল্প দেখানো হয়। গ্ওয়েন স্টেসির সাথে তার সম্পর্ক শুরু হয় দ্য অ্যামেজিং স্পাইডারম্যানের 31 নম্বর ইস্যু থেকে। আর পরিবর্তন দেখলে পিটারের বাবা মায়ের সিক্রেট ল্যাব কমিকে ছিলই না, এটা মুভির জন্য তৈরি করা হয়। নেক্সট দ্য অ্যামেজিং স্পাইডারম্যান 2 এর কমিক রেফারেন্স যদি দেখি, যা দ্য নাইট গ্ওয়েন স্টেসি ডাইড, মানে দ্য অ্যামেজিং স্পাইডারম্যানের 121 নম্বর ইস্যু থেকে 122 নম্বর ইস্যু থেকে নেওয়া। ইলেকট্রোর কাহিনী দ্য অ্যামেজিং স্পাইডারম্যানের 9 নম্বর ইস্যু থেকে এসেছে। গ্রিন গবলিন ভার্সেস স্পাইডারম্যান, এটা ক্লাসিক ওল্ড কমিক রেফারেন্স ছিল। সবচেয়ে ইম্পর্টেন্ট, গ্ওয়েনের মৃত্যুর দৃশ্য প্রায় হুবহু অ্যামেজিং স্পাইডারম্যানের 121 নম্বর ইস্যুর মতো। এখানেও জালে আটকে সে নিচে ধাক্কা খেয়ে নেক ব্রোকন হয়ে মৃত্যু হয় গ্ওয়েন স্টেসির। এবার সবচেয়ে লেটেস্ট টমের স্পাইডারম্যানে আসি। এমসিএ টম হল্যান্ড পিটার পার্কারকে প্রথম দেখা যায় ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার মুভিতে। তখন সে মাত্র 15 থেকে 16 বছর বয়সের টিনেজার। এটা হলো এক মডার্ন ডে স্পাইডারম্যান। এর যদি মেলগুলো দেখি, তো টমের স্পাইডারম্যান অনেকটাই আলটিমেট স্পাইডারম্যান সিরিজের মতো টিনেজার, হিউমারাস অ্যান্ড ফ্রেন্ডলি। আর তার এআই স্যুট মানে আইন স্পাইডার, সাথে মেন্টরশিপ উইথ টোনি স্টার্ক, এগুলো কমিক্সের আলটিমেট ইউনিভার্স বা অ্যাভেঞ্জার্স একাডেমি থেকে অনুপ্রাণিত। আর বড় পার্থক্যগুলো যদি বলি,
তো আঙ্কেল বেনের কোনো রেফারেন্সই নেই এতে, বরং তার জায়গায় আসে টনি স্টার্ক। কমিক্সের পিটার নিজের চেষ্টায় নিজেকে গড়ে তোলে, কিন্তু এমসির স্পাইডি স্যুট, গ্যাজেট সবই আসে অ্যাভেঞ্জার্স বা স্টার টেক থেকে। এমজে মানে মিশেল জোন্স এর চরিত্র একেবারে নতুন সৃষ্টি, মেরি জেন ওয়াটসনের কোনো সরাসরি রিপ্লেসমেন্ট না হলেও সেটা ইন্সপায়ার তো বটেই। আর নোয়ে হোমের আন্টম্যানের মৃত্যু, নোবডি রিমেম্বার পিটার পার্কার, এই স্যাক্রিফাইসটি টমের পিটারকে পুরোপুরি স্পাইডারম্যান করে তোলে। ফলে এই পিটার পার্কারের অরিজিন সেট আপই হয় 3টে সিনেমার শেষে, যেখানে অন্যরা প্রথম মুভিতেই করে ফেলে। ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারের কমিক রেফারেন্স দেখলে 2006 সিভিল ওয়ার কমিক্স থেকে নেওয়া। কমিকে পিটার টনি স্টার্কের হয়ে ফাইট করে, নিজের আইডেন্টিটি প্রকাশ করে, পরে রেগে গিয়ে ক্যাপ্টেন আমেরিকার দলে চলে যায়। আর এমসে পিটার ছোট, সাথে সে আইডেন্টিটি রিভিলও করে না, কিন্তু সে টনির হয়ে ফাইট করে। স্পাইডারম্যান হোমকামিং এর কমিক রেফারেন্স, যেটা আলটিমেট স্পাইডারম্যান কমিক্স থেকে নেওয়া। সেখানেও ছোট বয়সের স্পাইডারম্যান স্কুল লাইফ ক্লাসমেটদের ফোকাস ছিল। এবং ভালচারের কাহিনী দ্য অ্যামেজিং স্পাইডারম্যান কমিক্সে 2 নম্বর ইস্যু থেকে এসেছে। শুধু পরিবর্তন, ভালচার এখানে লিজের বাবা, এটা একেবারেই নতুন। স্পাইডারম্যান ফার ফ্রম হোম এর কমিক্স রেফারেন্স দেখলে মিস্টেরিও প্রথম আসে দ্য অ্যামেজিং স্পাইডারম্যান কমিক্সের 13 নম্বর ইস্যুতে। কমিকে মিস্টেরিও ছিল স্ট্যান্টম্যান, আর মুভিতে সে হলো ড্রোন ও হলোগ্রাম ব্যবহারকারী। শুধু পরিবর্তন, টনি স্টার্কের মৃত্যুর পর পিটার মানসিকভাবে ভেঙে পড়ে, আর এটা এমসিউ এর নতুন। আর স্পাইডারম্যান নোয়ে হোমের কমিক রেফারেন্সটি অন মোর ডে কমিক্স থেকে নেওয়া, যেখানেও পিটার চাই সবাই তাকে ভুলে যাক। আর মাল্টিভার্স কনসেপ্ট এসেছে স্পাইডারভার্স এর কমিক্স থেকে। আর এই 3 স্পাইডারম্যানকে একসাথে আনা, এটা পুরো স্পাইডারভার্স থিম। শুধু পরিবর্তন, এখানে মাল্টিভার্স এক্সপ্লোরেশন আরো ইমোশনাল, আর অ্যান্ড্রিও টবিকে ফিরিয়ে আনা হয় নস্টালজিয়া দিয়ে। স্পাইডারম্যান প্রথম আসে অ্যামেজিং ফ্যান্টাসি কমিক্সের 15 নম্বর ইস্যুতে 1962 সালে। এখানে থাকে বেন পার্কারের মৃত্যু এবং পিটারের রেসপন্সিবিলিটি শুরু। গুয়েন স্টিসির মৃত্যু হয় 1973 সালে। সেই ঘটনা পিটারের জীবনের সবচেয়ে বড় ধাক্কা। টনি স্টার্কের মেন্টরশিপ, আইন স্পাইডার স্যুট আসে অনেক পরে। আর স্পাইডারভার্স মাল্টিভার্স আইডিয়া আসে এজ অফ স্পাইডারভার্স কমিক্সে, মানে 2014 সালে। সংক্ষেপে বললে এই টবির স্পাইডারম্যান 60-70s এর ক্লাসিক কমিকের, অ্যান্ড্রিওর কাহিনী 90s এর স্পেকটাকুলার স্পাইডারম্যান প্লাস ট্র্যাজিক কমিক্স থেকে নেওয়া, আর টমের কাহিনী আলটিমেট স্পাইডারম্যান প্লাস কিছু এমসিইউ অ্যাডাপশন থেকে তৈরি করা। তাহলে এখন প্রশ্ন হলো, কে আসল বা বেস্ট স্পাইডারম্যান? তো টবি আমাদের শেখায় স্যাক্রিফাইস মানে কি, অ্যান্ড্রিও দেখায় কিভাবে হৃদয়ের কষ্ট থেকেও লড়াই চালিয়ে যাওয়া দরকার, আর টম শেখায় মডার্ন জেনারেশন কিভাবে দায় নিতে পারে ধীরে ধীরে। তিনজনই নিজেদের মতো করে সেরা, আর সবচেয়ে বড় কথা, তারা সবাই পিটার পার্কার, সেই ছেলে যে হেরে গিয়েও আবার উঠে দাঁড়ায়। আপনারা কমেন্টে লিখে অবশ্যই জানান আপনাদের ফেভারিট স্পাইডারম্যান কে। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ আপনাদের ভালো লাগে, ভিডিওটি লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বংলা কমিক্স।